রহস্য, রোমাঞ্চ আর অনেক পুরনো একটা ডার্ক সিক্রেট। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা গাছ ছমছমে গল্পের গভীরে যাব, যেখানে প্রেম, বিশ্বাসঘাতকতা আর লোভ মিলেমিশে একাকার হয়ে গেছে। ২৫ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এক ভয়ঙ্কর সত্য আজ আমরা আনফোল্ড করব। চলুন সোজা ঢুকে পড়া যাক পারুলের উপাখ্যানে। ভাবুন তো, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আর দেখলেন এক অদ্ভুত দুঃস্বপ্ন। ঠিক এই জায়গা থেকে আমাদের গল্পটা শুরু হচ্ছে। জমিদার কন্যা চন্দ্রা রাতের পর রাত একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে চমকে উঠছে। সে দেখছে গভীর জঙ্গলের ভেতর ঠিক ওরই মতো দেখতে একটা মেয়ে কনের সাজে সেজে ওকে হাত নেড়ে ডাকছে। কিছু একটা যেন বলতে চাইছে মেয়েটি, কিন্তু চন্দ্রা যেই ওর কাছে যাচ্ছে, ব্যাস উধাও। এখন আমাদের মনে হতেই পারে, এই প্রেতাত্মারূপী কনে আসলে কে? কেন সে চন্দ্রার স্বপ্নে বারবার ফিরে আসছে? সে কি কোনো মেসেজ দিতে চাইছে? এই একটা প্রশ্নই কিন্তু পুরো রহস্যের জালটা বুনতে শুরু করে। তো আমাদের প্রথম অংশ, ভয়ানক দুঃস্বপ্ন আর সেই জঙ্গল থেকে ভেসে আসা ডাক। স্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম থেকে ওঠার পর চন্দ্রা তার মাকে মানে মিনতি দেবীকে জিজ্ঞেস করে, মা, আমার গলারই দাগটা কিসের? মা অবশ্য ওকে শান্ত করার জন্য বলেন যে আরে এটা তো তোর জন্মের সময় থেকেই ছিল, সিম্পল একটা বার্থমার্ক বা জন্মদাগ। কিন্তু ব্যাপারটা কি সত্যিই এত সিম্পল? আপাতদৃষ্টিতে এটাকে একটা সাধারণ জন্মদাগ মনে হলেও গল্পের একেবারে শেষে গিয়ে আমরা রিয়েলাইজ করব যে জাস্ট এই একটা দাগের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় আর আনবিলিভেবল একটা রহস্য। এবার আসা যাক গল্পের দ্বিতীয় ভাগে, রহস্যময় ভিক্ষুক আর তার এক অপ্রত্যাশিত আগমন। ঠিক এই সময়ে জমিদার বাড়িতে হঠাৎ করে হাজির হয় এক বয়স্ক, ছেঁড়া ময়লা কাপড় পরা এক ভিক্ষুক। চন্দ্রা যখন তাকে খাবার দিতে যায় তখন সে খেয়াল করে যে লোকটা একদম চোখের পাতা না পেলে ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবেই চন্দ্রা এই অচেনা লোকটার চাহনি দেখে ভীষণ কনফিউজড হয়ে যায়। কিন্তু অন্যদিকে ওই ভিক্ষুকটা, যার নাম আসলে বসন্ত, সে যেন একদম ১০০% শিওর যে এই চন্দ্রাই হল তার হারিয়ে যাওয়া পারুল। বসন্ত তো বলেই ফেলে, আমি জানতাম তোমার কিচ্ছু হয়নি, তুমি বেঁচে আছো। একবার ভাবুন সিচুয়েশনটা, এই দুজনের একদম উল্টো রিয়াকশন আমাদের মনে আরও নতুন নতুন প্রশ্নের জন্ম দেয়। পরিস্থিতি সেকেন্ডের মধ্যে একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায়। বসন্ত হঠাৎ করেই চন্দ্রার হাত চেপে ধরে আর একটা অদ্ভুত আকুল স্বরে বলে ওঠে, আমি ছাড়ব না, আগে বলো তুমি আমার পারুল। এই একটা মাত্র কথার মধ্যে লোকটার ২৫ বছরে জমে থাকা কষ্ট, একটা পাগলামি আর অদ্ভুত একটা জেদ প্রকাশ পায়। সে কিছুতেই মানতে রাজি নয় যে সামনের মেয়েটা পারুল ছাড়া অন্য কেউ। তার এই একগুয়েমি আর মর্মান্তিক ভালোবাসা কিন্তু পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দেয়। কিন্তু একজন রাস্তার সাধারণ ভিক্ষুক জমিদারের মেয়ের হাত ধরবে আর সেটা সবাই চুপচাপ মেনে নেবে, তা তো হয় না, তাই না? চন্দ্রার চিৎকারে ছুটে আসেন তার বাবা, অর্থাৎ সেই অহংকারী জমিদার হরিহর চাটুর্য। তিনি তো রাগে ফেটে পড়েন। সাথে সাথে তার লেঠেল বাহিনী রঘু আর তপনকে অর্ডার দেন লোকটাকে এমনভাবে পেটাতে যাতে সে আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারে। হরিহরের আসল নিষ্ঠুরতা আমরা এখানেই প্রথমবার দেখতে পাই। ওই নির্দয় মার ধরে বসন্ত জ্ঞান হারায়, আর জমিদার নির্দেশ দেন তার ওই আধমোড়া শরীরটাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসতে। এরপরই আমরা ঢুকছি তৃতীয় অংশে, ২৫ বছরের পুরনো এক গোপন রহস্য আর অতীতের উন্মোচন। জঙ্গলে জ্ঞান ফেরার পর রামু নামের এক স্থানীয় ছেলের সাহায্যে বসন্ত কোনোমতে প্রাণে বেঁচে যায়। আর তখনই সে তার অতীত নিয়ে মুখ খোলে। এই পারুল আসলে কে শুনলে অবাক হবেন। পারুল হল আজ থেকে ঠিক ২৫ বছর আগের এই জমিদার বাড়িরই মেয়ে, বর্তমান জমিদার হরিহরের নিজের ছোট বোন। আর এই পারুলই ছিল বসন্তের জীবনের একমাত্র সত্যিকারের ভালোবাসা। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপারটা হল, এই বর্তমানের চন্দ্রা দেখতে একদম হুবহু ২৫ বছর আগের সেই পারুলের মতোই। ২৫ বছর আগের কথা চিন্তা করুন। বসন্ত ছিল একদম সাধারণ নিম্নবর্ণের একটা ছেলে। আর পারুল ছিল প্রবল প্রতাপশালী জমিদারের মেয়ে। এই বিশাল সোশ্যাল গ্যাপ থাকা সত্ত্বেও পারুলের সৎ মা মানে হরিহরের মায়ের কিন্তু ওদের এই সম্পর্কে বিন্দুমাত্র কোনো আপত্তি ছিল না। বাধাটা এলো অন্য জায়গা থেকে। হরিহর যখন জোর করে পারুলের বিয়ে অন্য এক জায়গায় ঠিক করে ফেলে, তখন পারুল আর বসন্ত একটা ডিসিশন নেয়। তারা ঠিক করে ওই বিয়ের রাতেই তারা একসাথে পালিয়ে যাবে। এটাই ছিল তাদের মাস্টার প্ল্যান।
এইবার আসি গল্পের সবচেয়ে ডার্ক চ্যাপ্টারে, ৪ নম্বর পার্ট, লোভ এবং বিশ্বাসঘাতকতা আর জমিদারের বিছানো অন্ধকার জাল। এখন প্রশ্ন হল, হরিহর কেন ওদের এই বিয়েটা মেনে নেয়নি? এটা কি শুধু এই জাতপাতের ব্যাপার ছিল? আসলে না। আসল কারণটা ছিল এই বিশাল সম্পত্তি। প্রয়াত জমিদার মারা যাওয়ার সময় কোনো লিখিত উইল করে যাননি। তাই আইনত আর বাবার বলা কথা অনুযায়ী ওই বিশাল জমিদারির অর্ধেকের একদম লিগ্যাল উত্তরাধিকারী ছিল পারুল। আর গিন্নিমা, যিনি পারুলকে সাপোর্ট করতেন, তিনিও একটা অংশের দাবি করতে পারতেন। হরিহর এই পুরো সম্পত্তিটা একা গ্রাস করতে চেয়েছিল, আর ওই পাহাড় সমান লোভই তাকে একটা ভয়ঙ্কর অন্ধকারের পথে টেনে নিয়ে যায়। লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে তার প্রমাণ দেখুন। ২৫ বছর আগে, ঠিক পালানোর আগের মুহূর্তে, হরিহর তার নিজের বোন পারুলকে জঙ্গলের ওই বড় বটগাছের নিচে একদম ঠান্ডা মাথায় খুন করে। আর সাথে সাথে নায়েবের সাহায্যে পারুলের গয়নাগুলো বসন্তের ঘরে লুকিয়ে রেখে তাকে চুরির দায়ে ফাঁসিয়ে দেয়। ভাবছেন এখানেই শেষ? একদমই না। ১ বছর পর সম্পত্তির পুরো কন্ট্রোল পেতে নিজের সৎ মাকেও বিষ দিয়ে মারে হরিহর। আর ৫ বছর পর তার এই পাপের একমাত্র উইটনেস, ওই নায়েবটাকেও সে গুপ্তঘাতক দিয়ে চিরতরে সরিয়ে দেয়। জাস্ট ভাবা যায়? এই পুরো গেম প্ল্যানটার মধ্যে সবচেয়ে করুণ অবস্থা হয় বসন্তের। সে তো জানতই না আসলে কি ঘটে গেছে। ২৫ বছর আগে ওই কাল রাতে সে জঙ্গলে অপেক্ষা করছিল, কিন্তু পারুল তো আর কখনোই আসেনি। উল্টে তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে অমানসিক মারধর করা হয়। সে ভেবেছিল পারুল বোধহয় তাকে ভুলে গেছে, তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু তারপরেও শুধু পারুলকে একবার খুঁজে পাওয়ার আশায় সে নিজের ঘরবাড়ি ছেড়ে ২৫টা বছর ধরে পাগলের মতো পথে পথে ঘুরে বেরিয়েছে। আমরা এসে গেছি একদম শেষ পর্যায়ে, ৫ নম্বর অংশ, চূড়ান্ত স্বীকারোক্তি, অতীতের পাপের মুখোমুখি হওয়া। চন্দ্রা যখন এই পুরো সত্যিটা জানতে পারে, সে সোজা গিয়ে দাঁড়ায় তার বাবা হরিহরের সামনে। একদম ঘৃণায় ফেটে পড়ে সে বলে, আমি সব জানি, তোমাকে বাবা নামের কলঙ্ক বলে ডাকতেও আমার ঘৃণা করছে। বিশ্বাস করুন, এটাই আখ্যানের সবচেয়ে ইমোশনাল আর ক্লাইম্যাক্স মোমেন্ট। নিজের মেয়ের মুখে এরকম একটা কথা শোনার চেয়ে বড় শাস্তি একজন বাবার জন্য আর কী বা হতে পারে। ২৫ বছর ধরে হরিহরের তৈরি করা ওই মিথ্যের পাহাড়টা যেন চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। নিজের মেয়ের চোখের ওই তীব্র ঘৃণা আর ২৫ বছরের পুরনো ওই পাপের বোঝা হরিহর শেষমেশ আর নিতে পারে না। সে আত্মহত্যার রাস্তা বেছে নেয়। কিন্তু যাওয়ার আগে সে একটা চিঠি রেখে যায়, যেটা আসলে তার চূড়ান্ত স্বীকারোক্তি। সে লেখে, তুই যখন এই চিঠি পড়বি আমি তখন এই দুনিয়ায় থাকব না। তোর এই লোভী বাপকে ক্ষমা করিস। এই একটা চিঠিতেই সে তার নিজের বোনকে খুন, সৎমাকে বিষ খাওয়ানো আর নায়েবকে মারার সমস্ত দায় কোনো রকম শর্ত ছাড়াই মেনে নেয়। এর পরের ঘটনাগুলো সত্যি বলতে ভীষণ মর্মান্তিক। হরিহরের আত্মহত্যার পর ওই চিঠিতে দেওয়া সূত্র ধরে জঙ্গলের সেই বড় বটগাছটার নিচে মাটি খোঁড়া হয়, আর সেখান থেকেই অবশেষে বেরিয়ে আসে ২৫ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা পারুলে কঙ্কাল। বুঝতে পারছেন তো, চন্দ্রার স্বপ্নে ঠিক এই জায়গাটাই দেখত। অবশেষে পারুলের ওই যন্ত্রণার, ওই বন্দিদশার অবসান ঘটে। এর পরের দৃশ্যটা অদ্ভুত রকম হৃদয়স্পর্শী। যেদিন পারুলের কঙ্কাল উদ্ধার হয়, ঠিক সেদিনই ২৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার শেষ করে বসন্তও মারা যায়। তাদের দুজনের শেষকৃত্য একসাথে একই চিতায় সম্পন্ন করা হয়। ওই চিতার আগুনে পুড়ে তাদের অসম্পূর্ণ প্রেম যেন ফাইনালি একটা পূর্ণতা পায়। আর অন্যদিকে আরেকটা চিতায় একদম একা নিঃসঙ্গভাবে পুড়তে থাকে জমিদার হরিহরের দেহ। যে সম্পত্তির লোভে সে এতগুলো জীবন শেষ করে দিল, সেই সম্পত্তি মৃত্যুর পর তার কোনো কাজেই আসল না। আমরা এই ঘাতছমছমে বিশ্লেষণের একদম শেষে চলে এসেছি, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সবকিছু যখন শেষ, তখন চিতার ওই আগুনের আলোয় চন্দ্রার গলার ওই জন্মদাগটা অদ্ভুতভাবে লাল হয়ে জ্বলতে থাকে। আর এই দৃশ্যটাই আমাদের মনে একটা শিহরণ জাগানো প্রশ্ন রেখে যায়। চন্দ্রার গলার ওই দাগটা কি সত্যি নেহাতি একটা সাধারণ জন্মদাগ ছিল, নাকি ২৫ বছর আগে পারুলকে খুন করার সময় পাওয়া কোনো আঘাতের স্মৃতি, যা পূর্বজন্মের ক্ষত হয়ে ফিরে এসেছে? চন্দ্রা কি তাহলে পারুলেরই রিবার্থ বা পুনর্জন্ম? আপনাদের কি মনে হয়?